जलेबी बेबी जलेबी बाई जलेबी बाई। সেদিন হসপিটাল থেকে চলে আসার পর কাইতি আরজিমিনকে ভূষণ পাঠিয়ে দেয়, কারণ তার অবস্থা খুবই গুরুতর ছিল। তাই ভেবেছে সবার ভালোবাসা পেলে হয়তোবা তাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মূলত সেই জন্যই কাইতি আরজিমিনকে বাসায় পাঠিয়ে দেয়। এতে অবশ্য তারা অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তারা তাদের উদ্দেশ্যে সফল হয়েছে। বাড়িতে আসার পর প্রায় 4-5 দিনের মাথায় তে অনেকটাই সুস্থ হয়ে যায়। আর তারপর তারা বান্ধবীর বাসায় যাবে বলে বেরিয়ে পড়ে ওই জায়গাটায় যাওয়ার উদ্দেশ্যে যেখানে তার বিয়ে হয়েছে। সেখানে গিয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে তারা খুঁজে পেয়েছিল সেই বাড়িটা যেখানে তে আর জাঙ্কুকের বিয়ে হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হলো তারা সেখানে গিয়ে জানতে পারে যে কাজী সাহেব তাদের বিয়ে দিয়েছিলেন তিনি নাকি তার কাজী অফিসে আগুন লাগিয়ে মারা যায়। সাথে পুড়ে যায় তাদের কাবিননামাও, কারণ তাদের কাবিননামাটাও ছিল ওই কাজী অফিসে। নিউজটা শুনে তিয়া জিমিন অনেকটাই হতাশ হয়ে যায়। তারপর তার হঠাৎ করে মনে পড়লো হাফেজ সাহেবের কথা। সেদিন রাতে তাদের বিয়ের সময় হাফেজ সাহেবও ছিল। হাফেজ সাহেবের খোঁজ করতে জানতে পারেন তিনি নাকি এখন দেশের বাড়িতে থাকেন না, তিনি এখন শহরের বাইরে থাকেন। বছরে একবার কি দুবার আসেন। ব্যাস আর কিছুই করার ছিল না তাদের, তাই হতাশ হয়ে সেখান থেকে চলে আসেন। তবে আসার আগে হাফিজ সাহেবের নাম্বারটা নিয়ে আসেন। অবশ্য তারা আরেকটা বিষয় জানতে পেরেছিল এই অচেনা স্বামী নাকি তার খোঁজ করার জন্য ওই বাড়িতে লোক পাঠিয়েছিল। ভাই কোনো কাজই হয়নি। আমি কয়েকদিন আগে আমাদের লোক পাঠিয়েছিলাম ভাবির খোঁজ নেওয়ার জন্য, কিন্তু ওরা খোঁজ করে ভাবির কোনো তথ্যই জোগাড় করতে পারেনি, কারণ কাজী সহ ওনার অফিসের সবকিছুই পুরো ছাই হয়ে গেছে আরো 1.5 বছর আগেই। তাই আপনাদের বিয়ের কাবিননামাটাও পাওয়া যায়নি। আর দ্বিতীয় কথা হলো ভাবিকে সেই বাড়ির কেউ চেনে না, তাদের কাছে ভাবি একদমই অপরিচিত। কথাগুলো শেষ করেই জ্যাক একটা কাগজের টুকরো জাঙ্কুকের দিকে এগিয়ে দেয়। ভাই এখানে কাজী সাহেবের ছেলে হাফেজ সাহেবের নাম্বার আছে, এই লোকটার সাথে কথা বললে হয়তো বা ভাবির সম্পর্কে কিছু জানা গেলেও যেতে পারে। এই জন্যই মূলত আমি নাম্বারটা নিয়ে আসতে বলেছিলাম। জাঙ্কুক জ্যাকের কথার কোনো উত্তর দিল না, বরং হাত বাড়িয়ে কাগজের টুকরোটা নিজের হাতে তুলে নিল। হাত তীক্ষ্ণ দৃষ্টিতে নাম্বারটির উপর চোখ বুলিয়ে গা ঝেড়ে বসল। তোর ভাবির লুকোচুরি খেলা আর ভালো লাগছে না, কি করি বলতো? তোর ভাবিকে যতই খুঁজতে যাই ততই সে আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আর এতেই আমার ইন্টারেস্ট আরো বেড়ে যাচ্ছে। তুই তো জানিস নিষিদ্ধ জিনিসের প্রতি আমার একটু বেশি আকর্ষণ। না, তোর ভাবিকে দুটো থাপ্পড় মারার জন্য হলেও তাকে আমার দরকার। যা তো এই নাম্বারের লোকটাকে তুলে নিয়ে আয়। শালা যতদিন বউটাকে দুটো থাপ্পড় না মারবো ততদিন আমার শান্তি নেই। যা লোক পাঠা। জি ভাই, কাজ হয়ে যাবে। তারপর জ্যাক জাঙ্কুকের কথা মতো হাফিজ সাহেবকে খুঁজে বের করে আর তাকে লোক পাঠিয়ে তুলে নিয়ে আসে জাঙ্কুকের কাছে। জাঙ্কুক হাফিজ সাহেবকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদের পরে তেমন কিছুই জানতে পারলো না, শুধু একটা কথাই জানতে পেরেছে যে তার বইয়ের নাকে নাকি একটা তিল আছে। তবে জাঙ্কুকের জিজ্ঞাসাবাদে হাফিজ সাহেব এটা ভালোভাবেই বুঝতে পেরেছেন যে তারা সেদিন কত বড় ভুল করেছে না জেনে বুঝে তাদের বিয়ে দিয়ে। এক বুক হতাশা নিয়ে 15 দিনের মতো বাড়িতে থেকে সুস্থ হয়ে আবারও সিউল শহরে ফিরে আসলো তেয়ার জিমিন। তারপর থেকেই তাদের কলেজ কোচিং সবকিছুই চলছে রোজকার মতো রুটিন মাফিক, পড়াশোনার কাজটাও চলছে। তবে এত কিছুর মাঝেও তার অচেনা স্বামীর জন্য যেন প্রতিনিয়ত একটু একটু করে চটপট করছে তাকে চেনার আশায়। সে দেখতে কেমন হবে সেটা চিন্তা করতে করতে একটা কাল্পনিক চরিত্র এঁকে ফেলেছে তার মনে। অচেনা স্বামীকে নিয়ে সারাক্ষণ চিন্তা করতে করতে লোকটার প্রতি কেমন যেন অদৃশ্য একটা টান অনুভব করছে সে। বলতে গেলে তার মনে ছোট্ট একটা ঘর তৈরি হয়েছে তার স্বামীর জন্য, যাকে খুঁজে পাওয়া তার সাধ্যের বাইরে। অচেনা স্বামীকে খুঁজে পাওয়ার শেষ আশাটুকু আর রইল না। বহু কষ্টে কাজের বাড়ি খোঁজ পেয়েও তার স্বামীর নাম ঠিকানা কিছুই জানতে পারেনি, খালি হাতে ফিরতে হয়েছিল সেদিন। তবে আসার সময় হাফিজ সাহেবের নাম্বারটা নিয়ে এসেছিল তার ছেলের কাছ থেকে। হাফিজ সাহেবের সাথে কথা বলে যদি তার স্বামীর ব্যাপারে কিছু একটা জানতে পারে সেই জন্য। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি, সেদিন থেকে আজ পর্যন্ত হাফিজ সাহেবের নাম্বারটা বন্ধ পাচ্ছে। প্রতিবারই নট রিচেবল বলছে ফোনের ওপাশ থেকে, এই যে এখনো তাই বলছে। বুক ভারী কষ্টে মাঝে মধ্যে তেল হামা করে কাটতে ইচ্ছে করে, এমনটা কেন হয় তাও বোঝে না সে। এদিকে জিমিন আয়নার সম্মুখে দাঁড়িয়ে রেডি হচ্ছিল, তখনই চোখ করিয়ে আয়না দিয়ে তের দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। জিমিন তার হতাশ চেহারাটা দেখে তার মনে অবস্থা বুঝতে পারে। মন কি এখনো যাচ্ছে না? না, আচ্ছা
আচ্ছা জিমিন, তোর কি মনে হয় ওই ছেলেটা কি ওর বাবার নাম্বারটা আমাদেরকে ভুল দিল? মনে হয় না ছেলেটা এমন কাজ করবে। প্রথমত ছেলেটা সত্যি সত্যি আমাদেরকে হেল্প করতে চেয়েছিল, দেখলি না ও তো নিজেই ওর বাবার নাম্বারটা দিয়েছে। তাহলে নাম্বারটা বন্ধ কেন বলছে? তের অসন্তুষ্টি কথায় জিমিন ঘাড় ঘুরিয়ে সরাসরি তাকালো তের দিকে, সন্দেহ দৃষ্টিতে বলল, ওয়েট, তুই কি কোনো কারণে তোর অচেনা স্বামীর জন্য অস্থির হচ্ছিস? তে মিস করছিস লোকটাকে? আরে না, মিস করবো কেন, আমি এমনি বললাম। তের কথা জিমিনের বিশ্বাস হলো, তাই দ্বিতীয়বার আর প্রশ্ন করলো না। আচ্ছা ঠিক আছে, তুই রেডি হয়ে নে, আমাদের আবার বেরোতে হবে। আসলে তে আর জিমিন আজকে কায়ের সাথে মেজবান খেতে যাবে কায়ের এক বড় ভাইয়ের বাসায়। তাদের কোচিং সেন্টারের সকল স্যাররাও যাচ্ছে সেই বড় ভাইয়ের বাসায়। তাই তে আর জিমিনকে সঙ্গে নিয়ে যাচ্ছে, কারণ ওই বড় ভাইয়ের পরিবার থেকে নাকি বলা হয়েছে ওদের দুজনকে নিয়ে যাওয়ার জন্য। তে অবশ্য জানে না কায়ের ওই বড় ভাইকে, আর জানার প্রয়োজনও মনে করলো না। দুজনেই ওর সাথে চলে গেল। এখানকার মেজবান অনেক স্পেশাল হয়, সত্যি আজকে নিজের চোখেই দেখলো তে। তার জীবনে প্রথম ছিল এখানে মেজবানে আসা, তাও আবার এখানের মন্ত্রীর বাসায়। তাহলে কি তোমরা বুঝতে পারছো যে তে কোথায় এসেছে? আসলে তে ঘুরে ফিরে সেই জাঙ্কুকের দাদার বাড়িতেই চলে আসলো। তে কল্পনাও করতে পারেনি তাই এদেরকে জাঙ্কুকের বাপ দাদার বাড়িতে নিয়ে আসবে মেজবান খেতে। যদি জানতাম তাহলে তে কখনোই এখানে আসতো না, একদম নিষেধ করে দিত যাবে না বলে। কিন্তু ফাটা কপাল তার, এখানে এসেও বুঝতে পারেনি যে এটা জাঙ্কুকের বাবার বাড়ি। যখন জাঙ্কুকের বাবা আর দাদাকে দেখলো তখন তে ভেবেছিল তারা হয়তো এখানে ইনভাইট ছিল, কিন্তু পরে যখন দেখলাম অনুষ্ঠানের সকল মানুষই আগে তাদের সাথে দেখা করে আসছে, তখন তের সন্দেহ দূর হয়ে গেল। এদিকে তের চোখে পড়লো জাঙ্কুকের বডিগার্ড জ্যাককে। আসলে জ্যাকি কায়ের সাথে তে আর জিমিনকে নিয়ে আসতে বলেছিল। তে বুঝতে পারলো জাঙ্কুকের বডিগার্ড যখন এখানে আছে তাহলে জাঙ্কুকও তার আশেপাশে কোথাও আছে। ইস, কি বিভ্রান্তিকর অবস্থা যে জাঙ্কুক তাকে এক মহিষাকে অপমান করে শাসিয়ে বলেছিল তার সামনে না যেতে, কিন্তু ভাগ্যের ফিরে আজকে সে জাঙ্কুকের বাসায় এসেই বসে আছে। না জানি এবার কখন জাঙ্কুকের সামনে পড়ে যায় সে। তে মনে মনে শুধু আল্লাহ আল্লাহ করছে, এবারের মতো জাঙ্কুকের সামনে না পড়লেই বাঁচে সে। ভরপুর মানুষের মধ্যে তে আশেপাশে তাকিয়ে জাঙ্কুককে খোঁজার চেষ্টা করলো। এই মুহূর্তে জাঙ্কুকের সামনে পড়ে গেলে খুবই বাজে পরিস্থিতি তৈরি হবে। যে লোকটা তাকে এতবার অপমান করলো আজকে তার বাসায় খেতে এসেছে, এটা অবশ্যই তের কাছে লজ্জাজনক ব্যাপার। তার পরিস্থিতি বুঝে আশেপাশে তাকিয়ে বুঝলাম এত মানুষের ভিড়ে তেকে খুঁজে পাওয়া জাঙ্কুকের পক্ষে অসম্ভব। টাকা পয়সাওয়ালা মানুষের অনুষ্ঠানে আসলে এই একটা সুবিধা, তারা ব্যাপক মানুষের আয়োজন করে। এত মানুষের ভিড়ে নির্দিষ্ট একটা মানুষকে খুঁজে পাওয়া মুশকিল, এই জন্য তেও খানিকটা নিশ্চিন্ত হলো। তারপরেও নিজের সেফটির জন্য মুখে মাস্কটা লাগিয়ে নিল। বলে তো আর যায় না, যদি সে ভুল করে জাঙ্কুকের সামনে পড়ে যায় তাহলে কি হবে। কিছুক্ষণের মধ্যে খাবার পর্ব শুরু হয়ে গেল। তে জিমিনের পাশেই বসে আছে, জিমিন সহ সবাই খাওয়া শুরু করে দিয়েছে, অথচ তে না মাস্ক খুলছে না খাওয়া শুরু করেছে, শুধু ঘাপটি মেরে বসে রইল জিমিনের পাশের চেয়ারটায়। তার একটাই কারণ, জাঙ্কুকের বাসায় কিছুই খাবে না সে। জাঙ্কুক তাকে আগে অনেকবারই অপমান করেছে। তার আত্মসম্মান এতটাও ছোট নয় যে একজন পরিচিত লোকের অপমান সহে তার বাসায় খেতে বসে যাবে। জিমিন সহ ওয়েটার গুলো তাকে বারবার বলছিল খাওয়ার জন্য, কিন্তু তে সবাইকে বলেছে তার শরীরটা খারাপ লাগছে, আর জিমিনকে বাহানা দিল পেট খারাপের কথা বলে। তাই জিমিন আর থেকে খাওয়ার জন্য জোরাজোরি করেনি। খাওয়ার পর্ব শেষ হলে তে আর জিমিন পুকুর ঘাটে এসে বসলো। আশ্চর্যজনক ভাবে জাঙ্কুককে তে আশেপাশে কোথাও দেখতে পেল না। তে মনে মনে ভাবছে লোকটা কি আজকে নিজের বাড়িতে আসেনি নাকি। অবশ্য যে তেরা মানুষ না আসাটাও অস্বাভাবিক কিছু নয়। এদিকে ক্ষুধায় সত্যি সত্যি পেট শব্দ করে গুড়গুড় করছে তের, সেই সাথে গরমে মাথাটাও ঘুরছে। তের বেশিক্ষণ ক্ষুধা সহ্য হয় না বলেই মাথা ব্যথা উঠে যায়। তের যখন নাজেহাল অবস্থা তখনই তে আর জিমিনের কাছে বুগাম আসে। বুগামের হাতে ছিল একটা ঠান্ডা পানির বোতল। তে প্রথমে বুগামের সাথে কথা বলতে চায়নি, কিন্তু পানির বোতলটা দেখে আর কথা না বলে থাকতে পারলো না। পানির তৃষ্ণাটা অনেক জোরেই পেয়েছে। বুগামের কাছ থেকে পানির বোতলটা চেয়ে মাস্কটা খুলে ডকডক করে কয়েক ঢোক গিলে গলাটা ভিজিয়ে নিল। এবার তার পেটের ক্ষুধাটা সাময়িক সময়ের জন্য নিবারণ হলো। আবারও ক্ষুধা লাগলে পানিটা খেয়ে নিবে বলে বুগামকে আর পানির বোতলটা ফিরিয়ে দিল না, নিজের কাছেই রেখে দিল। বুগাম তে আর জিমিনের সাথে অনেকক্ষণই আড্ডা দিয়েছে।
তারপর হঠাৎ করে সে পান খাওয়ার অফার করে। খালি পেটেতে পান খেতে রাজি হয়নি। তারপর আবার মনে মনে জিদ ধরেছে জাঙ্কুকের বাসায় কিছুই খাবে না সে, তাই তে না করে দিয়েছে। এদিকে জিমিন রাজি হয়ে যায় পান খাওয়ার জন্য। আসলে এই অনুষ্ঠানে মিষ্টি পানের আয়োজন করা হয়েছে। বুগামার জিমিন ওইদিকেই চলে গিয়েছে। আর যাওয়ার আগে থেকে বলে গিয়েছে এখান থেকে অন্য কোথাও না যেতে, ওরা দ্রুত চলে আসবে। তেও মাথা নাড়িয়ে সম্মতি দিয়েছে। তারপর ওরা চলে গেল। তে একাই বসে রইল পুকুর ঘাটে। কি ম্যাডাম, সারা বছর কি আপনার পেট খারাপই থাকে নাকি? পরিচিত কণ্ঠ শুনে চমকে উঠে উপরের দিকে তাকাতেই দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে। দ্রুততার সঙ্গে তে বসা থেকে উঠে দাঁড়ালো। জাঙ্কুকের মুখে পেট খারাপের কথা শুনে লজ্জায় তার মাথাটা নুয়ে আসলো। তবে আশ্চর্যের বিষয় হলো জাঙ্কুক কিভাবে জানলো তের পেট খারাপের কথা? এটা তো ওর জানার কথা না, কারণ তে শুধু জিমিনকেই বলেছিল। আর জিমিন তো নিশ্চয়ই জাঙ্কুককে এই কথাটা বলবে না। তাহলে জাঙ্কুক কিভাবে জানলো? তে অন্যমনস্ক হয়ে এই কথাটাই ভাবছে। তখনই তে অনুভব করলো জাঙ্কুক তার পায়ের কাছে নুয়ে হাত দিচ্ছে। তে চমকে উঠে দ্রুত এক কদম পিছিয়ে গেল। তখনই বুঝতে পারলো জাঙ্কুক আসলে তের পায়ে হাত দিচ্ছিল না, তের পায়ের কাছে থাকা বোতলটা হাতে নিচ্ছিল। বোতলটা হাতে নিয়ে জাঙ্কুক সোজা হয়ে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বোতলটার দিকে তাকিয়ে তের উদ্দেশ্যে বলল, কি ম্যাডাম, শুকরিয়া আদায় করছেন নাকি? আপনি আমার পরিচিত নন বলে? না, করিনি। এজন্য শুকরিয়া আদায় করার কি আছে? এই যে আপনি অবাধ্য হয়ে ঘুরেফেরা করছেন, যেখানে সেখানে প্রেমিকের সঙ্গে বসে আড্ডা দিতে পারছেন, তার পানীয় পান করতে পারছেন, নিজের মর্জি মতো চলতে পারছেন, এই যে এত সব ফ্যাসিলিটি পাচ্ছেন, তার জন্য অন্তত আপনার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। নয়তো যদি ভুলক্রমে আপনি আমার কেউ হতেন, তাহলে এতক্ষণে আপনার প্রেমিকের হাত আর আপনার মুখ দুটোর নকশায় মানচিত্র হয়ে যেত। তখন আপনি আমার সাথে তর্ক নয়, বরং গালে হাত দিয়ে কাটতেন। জাঙ্কুক কথাগুলো শেষ করেই ঢিল মেরে পানির বোতলটা পুকুরে ফেলে দিল। এদিকে জাঙ্কুকের শান্ত কণ্ঠের হুমকিতে তের গা শীতল হয়ে আসলো। তারপরে মনে জোর নিয়ে বলল, হুমকি দিচ্ছেন আপনি আমাকে? সত্যি বলছি। এবার বেশ জড়তা কাজ করলো তের মাঝে। শীতল হয়ে আসলো তার ভেতর। আমি আমি বরং যাই। হ্যাঁ, আমার ভাই অপেক্ষা করছে আমার জন্য। তের কথাই তেমন কিছুই বলল না জাঙ্কুক, বরং কপাল কুঁচকে তের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুকের হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে তে বেশ ইতস্ত বোধ করলো। জাঙ্কুক এভাবে কেন তার দিকে তাকিয়ে আছে সেটাই বুঝতে পারছে না সে। তে হালকা নড়েচড়ে অন্যদিক ফিরে বলল, আমি আমি যাই। ওয়েট, লুক অ্যাট মি। জি? তোমার নাকেটা কি? কোনটা? তের কথাই জাঙ্কুক উত্তর না দিয়ে চুপ করে রইল। তবে জাঙ্কুকের তীক্ষ্ণ দৃষ্টি এখনো তের নাকের উপর। জাঙ্কুককে এভাবে তাকিয়ে থাকতে দেখে তে নিজের হাত দিয়ে নাকের উপর হাত বুলিয়ে বলল, কোনটা? আউট। জাঙ্কুকের কথাই তে বেশ চমকে উঠল। আউট মানে? এবার সে কি করেছে? আর হঠাৎ করে জাঙ্কুকের এবার কি হলো? তে অবাক হয়ে বলল, মানে? আই সে গেট আউট মাই হোম। এবার বেশ জোরেই হুঙ্কার করে কথাটা বলল জাঙ্কুক তেকে উদ্দেশ্য করে। জাঙ্কুকের এমন ব্যবহারে মুহূর্তে কেঁপে উঠল তে। অপমানের ঘরে চোখে জল গড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। অতি কষ্ট চেপে রাখার অভিজ্ঞতা তার কখনোই ছিল না, আর এখনো নেই। তাই বৃথা চেষ্টা করার জন্য দুহাতে মুখ চেপে ধরল কান্না থামাতে, কিন্তু তৎক্ষণাৎ তার হিসকে উঠে যায়। তীব্র কান্নায় জায়গাটা ছেড়েও চলে যেতে পারছিল না। অপমানে লজ্জিত হয়ে তীর হঠাৎ কান্নায় যেন রাগটা আরো বেড়ে গেল জাঙ্কুকের। দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে তের উদ্দেশ্যে বলল, বিয়াদব। কথাটা বলে জাঙ্কুক আর এক মুহূর্তও দাঁড়ালো না। যে পথে এসেছিল সেই পথ ধরে আবার চলে গেল। অপমানে ঘরে তের কান্নার বেগটা যেন না চাইতেও আর বেশি বেড়ে যাচ্ছে। তে কিছু না করেই জাঙ্কুকের কাছ থেকে বিয়াদবের টাইটেল পেয়ে গেল। প্রচন্ড অপমানে অপমানিত হয়ে সেখান থেকে বাসা চলে আসে তে।